সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তোমাদের পদার্থবিজ্ঞানের শিক্ষক। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের আগে আমরা দুইটা ক্লাস দিয়েছিলাম, সেই দুইটা ক্লাস ফলো করবে, তারপরে এই ক্লাসটা দেখবে, তাহলে তোমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবে। আজকে আমরা তরঙ্গের সংশ্লিষ্ট রাশি, তরঙ্গের মধ্যে যে রাশিগুলো আমরা নিয়ে দেখতে পারবো, সেই রাশিগুলো অর্থাৎ তরঙ্গ সংশ্লিষ্ট কতগুলো রাশি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে একটা চিত্র দেখছো তরঙ্গের, এটা দেখো। এখান থেকে আমরা এই রাশিগুলা নিয়ে আলোচনা করব এই চিত্র থেকে। এখানে প্রথমে আছে পূর্ণ স্পন্দন। এক নম্বর যে রাশিটা আলোচনা করব সেটা হলো পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন, এটা সংখ্যাটা কি হবে তোমরা শোনো। তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই বিন্দু থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে। সংখ্যাটা আমি আবার বলি, দেখো। তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে। তরঙ্গের উপরে কোনো কণা একটি বিন্দু থেকে, মনে করো এখান থেকে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যে বিন্দুতে একই দিক থেকে যদি ওই বিন্দুতে ফিরে আসে, যেমন এখান থেকে দেখো এইভাবে গিয়ে আবার এখানে এইভাবে আসলো, যে একদিক থেকে শুরু করে আবার একই দিক থেকে যদি ওই বিন্দুতে ফিরে আসে তাকে পূর্ণ স্পন্দন বলে। তোমরা চিত্র বি থেকে এফ দেখো, বি থেকে এফ এ যেতে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ। কিভাবে দেখো, বি থেকে এভাবে এটা যাত্রা শুরু করছিল, এভাবে গিয়ে এখানে দেখো আবার এফ এ ঠিক এভাবে আসে, তাহলে বি থেকে এফ এ যেতে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ। আবার এখান থেকে যদি এখানে মনে করো ডি থেকে আবার এইচেও যেতে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ। তাহলে সংখ্যাটা কি হলো, তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে, বা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয়। পূর্ণ স্পন্দনের পরে আমরা যে সংখ্যাটা আলোচনা করবো ইম্পর্টেন্ট, সেটা হলো পর্যায়কাল। 2 নম্বর হলো পর্যায়কাল। ইংরেজি হলো টাইম পিরিয়ড। দেখো, তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে, আমরা পূর্ণ স্পন্দন কাকে বলে বলছিলাম, তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। পূর্ণ স্পন্দন মনে করো বি থেকে এফ এ, একটা কণা বি থেকে শুরু করে এফ এ যেতে যে সময় লাগে, তো বি থেকে এফ এ গেলে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয়, তাইলে বি থেকে এফ এ যেতে যে সময় লাগবে তাকে বলা হয় পর্যায়কাল। একে টি দ্বারা প্রকাশ করা হয়, পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়। এক হইল সেকেন্ড। তাহলে সংখ্যাটা কি বললাম, তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়কে পর্যায়কাল বলে। একে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হইল সেকেন্ড। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করলে আমরা পর্যায়কালে একটা সূত্র লিখতে পারি, পর্যায়কাল টি সমান টি বাই এন। পর্যায়কাল আমরা পরবর্তীতে এগুলা বের করে দেখাবো, এখন আমি শুধু পর্যায়কালকে শুধু সমীকরণটা লিখলাম, পর্যায়কাল টি সমান টি বাই এন। এখানে টি সময় যদি এন টি পূর্ণ কম্পন সম্পূর্ণ হয় তাহলে টি ইজ ইকুয়াল টু টি বাই এন, এটা লিখে যাবে। এরপরে আসো পর্যায়কালের পরে আমরা লিখব
চিত্রতে পর্যায়কাল আমি কোথা থেকে বললাম, বি থেকে এফ। দেখো বি থেকে এফ অথবা ডি থেকে এইচ, বি থেকে এফ এ যেতে অথবা ডি থেকে এইচ এ যেতে যে সময় লাগবে সেটাই হলো পর্যায়কাল টি। তাহলে এই চিত্রটার সাথে মিলিয়ে এগুলা দেখে নিবা, কারণ এগুলা গাণিতিক সমস্যা করতে লাগবে। তারপর 3 নম্বর দেখো, তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেংথ। এটা একটা ইম্পর্টেন্ট সংখ্যা। ওয়েভ লেংথ দেখো, তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে। তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি পূর্ণ স্পন্দন তো বলছি এখান থেকে এখানে যেতে অথবা এখান থেকে এখানে যেতে, বি থেকে এফ এ যেতে অথবা ডি থেকে এইচ এ যেতে একটি পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে সংখ্যাটা কি হবে আবার বলি আমি, তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তো পূর্ণ স্পন্দনটা আগে আমরা বলছি, বি থেকে এফ এ যেতে অথবা ডি থেকে এইচ এ যেতে যে সময় লাগবে সেই সময় যতটুকু দূরত্ব যাবে, অর্থাৎ বি থেকে এফ এ যেতে যে দূরত্ব যাবে সেটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। ল্যামডা, এটা মনে রাখবেন, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো চিত্রে এই অথবা সিজি অথবা বিএফ তরঙ্গ দৈর্ঘ্য এ থেকে দেখো এ থেকে ই পর্যন্ত অথবা সি থেকে জি পর্যন্ত অথবা বি থেকে এফ অথবা এফ টি থেকে এইচ, এগুলো সব তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্বটা গেলে। দেখো এখানে সমদশা সম্পূর্ণ দুইটা কণার দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর এই সংখ্যাটাও লিখতে পারো, তরঙ্গের উপরস্থ সমদশা সম্পূর্ণ দুইটা বিন্দুর দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য। দেখো সমদশা, এটার যে অবস্থা এরও ঠিক সেম অবস্থা, তাহলে এ যে এখানে আছে ই দেখো একই অবস্থানে আছে, এখানে সি এর যে অবস্থা জি এর একই অবস্থা। এই সমদশা সম্পূর্ণ দুইটা কণার মধ্যবর্তী দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য। এই সংখ্যাটাও দেওয়া যাবে। সমদশা দেখো এখানে বি যে অবস্থায় আছে এফ সেই অবস্থায়, ডি যে অবস্থায় আছে এইচ সেই অবস্থায় আছে। তাহলে এই দূরত্বগুলা এ থেকে এ ই অথবা সি জি অথবা বি এফ অথবা ডি এইচ এগুলা সব তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এর একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর দৈর্ঘ্যের একক যেটা সেটাই হলো তরঙ্গ দৈর্ঘ্যের একক। তারপরে আসো তিন নম্বর, এই দুইটা ইম্পর্টেন্ট সংখ্যা আমরা বললাম। এরপরে আছে 4 নম্বরের সংখ্যা দেখো। 4 নম্বরে হলো কম্পাঙ্ক। এটার ইংরেজি হলো ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, তরঙ্গের উপরস্থ কোনো কম্পনশীল কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ করে। তরঙ্গের উপরস্থ কোনো কম্পনশীল কণা 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন সম্পূর্ণ করে তাকে বলা হয় কম্পাঙ্ক। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো হার্টজ। এটাকে আমরা এইভাবে লিখি হার্টজ। কম্পাঙ্কের একক হলো হার্টজ। এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এটার একটা সূত্র আছে, এফ সমান এন বাই টি। টি সময় যদি এন সংখ্যক কম্পন সম্পূর্ণ হয় তাহলে এফ সমান এন বাই টি। এটা গেল কম্পাঙ্ক। তারপরে আসো আরেকটা সংখ্যা, সেটা হলো 5 নাম্বার
বিস্তার, এর ইংরেজি নাম হলো অ্যামপ্লিটিউড। টিইউডি, অ্যামপ্লিটিউড, বিস্তার। তোমরা চিত্রে দেখো, আমি এই যে এখান থেকে এই দূরত্ব, এটা হলো বিস্তার। এই বিস্তারকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিস্তার সংখ্যাটা তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ। বিস্তার হলো কাকে বলে? তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল কণা স্থির বা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বিস্তার বলে। তরঙ্গের উপর দেখো, সাম্য অবস্থান মানে এটা, সাম্য অবস্থান থেকে উপরে অথবা নিচে সর্বোচ্চ যে দূরত্ব যায়, উপরে যতটুকু যাবে নিচে যতটুকু যাবে তাকে বলা হয় বিস্তার। তাহলে সংজ্ঞাটা কি হবে? তরঙ্গের উপরস্থ কোনো কম্পনশীল কণা স্থির বা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। চিত্রে দেখো, একে বিস্তারকে এ দ্বারা প্রকাশ করে। চিত্রে এ হলো বিস্তার, এ হলো কি? বিস্তার। চিত্রে এ বিস্তারগুলো আমি লিখে দিচ্ছি, দেখো বিস্তার। তারপরে 6 নম্বর একটা সংজ্ঞা আছে, সেটা হলো দেখো দশা। নাম্বার 6, দশা। পেজ, এর ইংরেজি হলো পেজ, দশা। দশাটা কি দেখো, আমি তরঙ্গ দৈর্ঘ্য বলার সময় দশাটা বলছিলাম, সেটা হলো তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল কণা। দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তের গতির সাম্যক অবস্থা, যে কোনো মুহূর্তের গতির সাম্যক অবস্থা। গতির সাম্যক অবস্থা হলে কি কি? সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। যে কোনো মুহূর্তে তার অবস্থা, এটাকে বলা হয় তার দশা। তরঙ্গের উপস্থিত কোনো কণার যে কোনো মুহূর্তের তার অবস্থা। অবস্থা বলতে এখানে সরণ, ত্বরণ, বেগ ইত্যাদি বোঝাবে। যেমন মনে করো এখানে তরঙ্গটা এ বিন্দুতে একটা তরঙ্গের কণাটা যে অবস্থায় আছে, ই বিন্দুতে ঠিক সেই অবস্থায় আছে। তাহলে এই তরঙ্গের উপর এ এবং ই বিন্দু হলো সমদশা সম্পূর্ণ। এখানে সি এবং জি বিন্দু, এটা হলো সমদশা। দেখো সি যে অবস্থায় আছে, জি বিন্দুতে কণাটা একই দশায় আছে, একই অবস্থায় আছে, সেটা হলো তার দশা। তাহলে যে কোনো মুহূর্তের সাম্যক অবস্থা, অর্থাৎ তুমি চলতেছো, হঠাৎ করে আমি স্টপ করাই দিলে এই অবস্থায়, তুমি যেখানে স্টপ করাইলাম সেখানে যে অবস্থায় আছো সেটাই হবে তোমার দশা। এখনো তরঙ্গ যাচ্ছে, আমি এখানে স্টপ করে দিলাম সিতে, তাহলে সিতে যে অবস্থায় আছে সেটা হলো তার দশা। তাহলে তরঙ্গের উপর অবস্থিত কোনো কণা কি একই দশা, যে একই দশা সম্পূর্ণ যে কণাগুলা সেটা হলো সমদশা। তাহলে তরঙ্গের উপর অবস্থিত কম্পনশীল কণার দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তের গতির সাম্যক অবস্থা, সেটা বলে দিলে হবে। যে কোনো মুহূর্তের গতির সাম্যক অবস্থায় হলো দশা। যে সাম্য অবস্থায় কোনগুলা? সরণ, ত্বরণ, বেগ ইত্যাদি বোঝাবে। এখানে তো বলে দিলাম এ আর ই অথবা সি এবং জি একই দশায় আছে। এটা গেল 6 নম্বর। তারপরে আসো 7 নম্বর, আরেকটা ইম্পর্টেন্ট সংখ্যা আছে, সেটা দেখো, সেটা হলো তরঙ্গ বেগ। এটাও ইম্পর্টেন্ট। তরঙ্গ বেগ, এটা ইংরেজি নাম হলো ওয়েভ লেংথ। তরঙ্গ বেগ, তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। নির্দিষ্ট দিকে, তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে, যেটা 1 সেকেন্ড হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে। নির্দিষ্ট দিকে, তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তরঙ্গ নির্দিষ্ট দিকে যদি তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ বেগ ভি সমান এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা। এটা আমরা পরবর্তীতে প্রমাণ করে দেখাবো, ভি সমান এফ ল্যামডা। এই প্রমাণগুলো আমরা পরে আসবো। এখানে সমীকরণটা শুধু আমি লিখে দিলাম, ভি সমান এফ
ল্যামডা। তাই আমরা তরঙ্গ সংশ্লিষ্ট কতগুলো রাশি নিয়ে এখানে আলোচনা করলাম। সেখানে কতগুলো ইম্পর্টেন্ট সংজ্ঞা ছিল, রাশি, সেগুলো তোমাদের লাগবে তরঙ্গ সংশ্লিষ্ট যে কোনো গাণিতিক সমস্যা এবং সৃজনশীল প্রশ্নগুলো আনসার করতে। সেগুলোর মধ্যে ছিল তরঙ্গ বেগ, পর্যায়কাল, এই রাশিগুলা ইম্পর্টেন্ট। তরঙ্গ দৈর্ঘ্য, এই রাশিগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এই ক্লাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আবার বইয়ের সাথে মিলিয়ে দেখবে এবং আগের ক্লাসগুলো সব ফলো করবে। সবাইকে আজকের ক্লাসে এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।